নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় গেলেন? হি ওয়াজ কনসপিকুয়াস বাই হিজ অ্যাবসেন্স। রাজ্যের মুখ্যমন্ত্রী ধর্ণা দিলেন, সব সাংসদদের বললেন শনি রবিবার ধর্ণা মঞ্চে থাকতে, অভিষেক নিজে সাংসদ, তিনি অনুপস্থিত। আর সংসদের অধিবেশনে যোগ দেওয়া, সেখানে প্রশ্ন করার ট্র্যাক রেকর্ড অভিষেকের তো একেবারেই উজ্জ্বল নয়। পরিসংখ্যান সে কথাই বলে। এহেন অভিষেক তার পিসিমণির অবস্থান মঞ্চকে এড়িয়ে গেলেন। তার বোন অদিতি গায়েন এটি টুইট করেছেন যে যোগ্য লোকেরা মর্যাদা পায় না, অযোগ্য লোকদের দিয়ে ঘর সাজানো হয়। আমার প্রশ্ন হলো, অদিতি গায়েনের মতো একজন এরকম একটা টুইট করলেন, চ্যালেঞ্জ কাকে করলেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে। অদিতি গায়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তাহলে অভিষেকই অদিতি গায়েনকে দিয়ে টুইটটা করিয়ে নিজের বার্তাটা দিলেন। হ্যাঁ, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অবস্থান করেছিলেন রাজভবনের সামনে, তিনি চেয়েছিলেন সেই অবস্থান, বিক্ষোভ, কর্মসূচি অব্যাহত থাকুক, পুজোর মধ্যেও থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় রাজি হননি, অভিষেক বাধ্য হয়েছিলেন তুলে নিতে, কিন্তু তার মতটা স্পষ্টভাবে জানিয়েছিলেন। তারপর থেকেই কার্যত লোকচক্ষুর অন্তরালে তিনি চলে গেছেন। মাঝে মধ্যে ডায়মন্ড হারবার কেন্দ্রে যান, সেখানকার কর্মসূচি, সেটাই নাকি ভারতবর্ষের সব থেকে ভালো সংসদীয় কেন্দ্র, এসব বলেন। বার্ধক্য ভাতা দেওয়ার কথা একতরফাভাবে ঘোষণা করে দেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সংগঠনের ব্যাপারে রাজ্যে অন্যান্য জায়গায় প্রচার কর্মসূচি কিছুতেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। কারণটা কি? একটা কানাঘুষো শোনা যাচ্ছে, সত্য মিথ্যা বলতে পারবো না, ওই যে যা রটে তা কিছুটা বটে, কিছুটা সত্য থাকে। তো অভিষেকের অনুগামীরা চেয়েছিলেন, এই যে এত দুর্নীতি ফুর্নীতির অভিযোগ আসছে, যারা দুর্নীতির অভিযোগে বিদ্ধ তারা অধিকাংশই মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মী। যেমন পার্থ, ভৌমিক টৌমিক, এরা চেয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় রাজনীতিতে বলতেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা রাজি হননি, ফুৎকারে উড়িয়ে দিয়েছিলেন। এবং তার ঘনিষ্ঠ লোকেরাও বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে এটা করলে হিমালয়ান ব্লান্ডার হবে। কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় তখন তৃণমূলের মধ্যে অপ্রাসঙ্গিক হয়ে যাবেন, কেউ তার কাছে আসবেও না। যেমন তেজস্বী তার নীতিশ চাচাকে বলছে সর্বভারতীয় রাজনীতিতে যান, বলছিলেন এক সময়, আর তিনি মুখ্যমন্ত্রী হন। অভিষেকের অনুগামীরা এটাই চাইছিলেন, কিন্তু সেটা হয়নি। তারপরে অভিষেকের অনুগামীরা অবশ্যই অভিষেকের মত নিয়ে দলের অভ্যন্তরে একটা ক্যাম্পেইন চালু করেছিলেন, হয়তো এখনো আছে সেই ক্যাম্পেইন, যে অভিষেককে উপমুখ্যমন্ত্রী করা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় উপমুখ্যমন্ত্রীর প্রস্তাবেও রাজি নন। হ্যাঁ, তিনি বলেছেন অভিষেক মনে করলে ক্যাবিনেটে যোগ দিতে পারে, গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্ব পেতে পারে। আইপ্যাক বুঝিয়েছে অভিষেককে যে তুমি প্রশাসন বাইরে থেকে মসৃণভাবে চালাতে পারবে না, তুমি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো, তুমি এয়ার অ্যাপারেন্ট, সেই জন্য পুলিশের কর্তারা, প্রশাসনের কর্তারা তোমাকে পাত্তা দেয়। কিন্তু যেই তুমি প্রশাসনের অঙ্গীভূত হয়ে যাবে, যেই তুমি মন্ত্রিসভার সদস্য হবে, তুমি কোনো পুলিশ কর্তাকে ডাকলে বা কোনো আইএস অফিসার, প্রিন্সিপাল সেক্রেটারিকে ডাকলে বা চিফ সেক্রেটারিকে ডাকলে, তিনি কিন্তু বাধ্য তোমার সামনে এসে কথা বলতে। তা অভিষেক ওই বিষয়টা মনে ধরেছে, কিন্তু একজন সাধারণ মন্ত্রী হিসাবে তিনি ববি হাকিমের সহযোগী হতে চান না। তিনি চান মুখ্যমন্ত্রীর পরেই যেন তার মর্যাদা থাকে মন্ত্রিসভায়, কিন্তু সেটা এখনো হচ্ছে না। এবং এই যে চতুর্দিকে যে এজেন্সির তৎপরতা, সেই তৎপরতাও তো প্রভাবশালীদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে না।
যে আজকে হেমন্ত সোরেন চলে গেলেন, কেজরিওয়ালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য ইডি আদালতে গেছে এবং কেজরিওয়াল নিজেই তার গ্রেপ্তার হওয়ার আশঙ্কার কথা বলছেন। অনেকে বলছেন তেজস্বীকেও নির্বাচনের আগে ইডি গ্রেপ্তার করবে, যথেষ্ট তথ্য প্রমাণ আছে। আর এ রাজ্যের প্রভাবশালীরা তো একাধিক দুর্নীতির অভিযোগে বিদ্ধ, বিভিন্ন আদালতে গিয়ে তারা রক্ষা কবচ নিয়ে আছেন, তদন্ত চলছে আদালতের নির্দেশে। শিক্ষক, অশিক্ষক, মিড ডে মিল, পুর নিয়োগ, আরো কত কি, খাদ্য ইত্যাদি ইত্যাদি। এখন অভিষেকের ঘনিষ্ঠরা বলেন যে অভিষেক চাইছিলেন যে বালু, পার্থ, মানিকের পাশে মমতা বন্দ্যোপাধ্যায়, কেষ্টর পাশে মমতা বন্দ্যোপাধ্যায় যেন না দাঁড়ান, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেকের এই পরামর্শে কান দেয়নি। সেটাও দুজনের মধ্যে একটা বিরোধের কারণ। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. আবার অভিষেক এটাও জানেন, অনেকে তাকে বলেওছেন যে এতই বিরোধ যদি, তাহলে তুমি দল ছেড়ে দিয়ে আলাদা দল করো, বুঝি তোমার কত দম। সেখানেও অভিষেক কনফিডেন্ট নন, কারণ এতদিনে হয়তো অভিষেক বুঝে গেছেন নিজের দমে তিনি কাউকে জেলা পরিষদেও জেতাতে পারবেন না। জিততে গেলে ওই সবেধন নীলমণি মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটি দরকার। তাই দূরত্ব বাড়াচ্ছেন, নিজের অনুগামীদের কেউ পরিষ্কার বলে দিয়েছেন এখন তিনি ডায়মন্ড হারবারেই কনসেন্ট্রেট করবেন। সেখানে একটা কারণ আছে, নওশাদ দাঁড়ালে অভিষেক চাপের মুখে পড়বে। 3,20,000 ব্যবধানে জেতার গল্প তখন গল্পই থেকে যাবে। অভিষেক চাইছিলেন সংগঠনের রাশ পুরোপুরি তার হাতে তুলে দেয়া হোক, লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা তিনি তৈরি করবেন, সেক্ষেত্রে অনেক সত্তরোর্ধ্বকে তিনি বাদ দিতেন। আমি শুনলাম এক সত্তরোর্ধ্ব ব্রাহ্মণ সাংসদ, আমি ব্রাহ্মণটা ইচ্ছে করেই বললাম, তার নামটা আমি বলবো না, যিনি একসময় বিজেপির নেতা নেত্রীদের ডেকে খাওয়াতেন 20 বছর আগে মন্ত্রী হওয়ার জন্য বাজপেয়ী জমানায়, তিনি নাকি বিজেপির শীর্ষ নেতৃত্বের কাছে তদবির করছেন পরিস্থিতি বেগতিক গেলে তাকে যেন কোনো রাজ্যের রাজ্যপাল করে দেওয়া হয়। তো এই হচ্ছে সিচুয়েশন। আচ্ছা, লোকসভা নির্বাচনে তৃণমূল খারাপ ফল করলে কে সবচেয়ে বেশি আহ্লাদিত হবে, কে বা কারা? আর বিজেপি তো হবেই, বিজেপি তো তৃণমূলের রাজনৈতিক প্রতিপক্ষ, তারা তো তখন রক্তের স্বাদ পেয়ে যাবে বাংলায় ক্ষমতা দখলে। আরো কয়েকজন বা বিশেষ একজন যার পর্নায় উল্লসিত হবেন। কেন জানেন? প্রমাণিত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব আর ভোটের বাজারে কাজে লাগছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই জনমোহিনী শক্তি হারিয়ে গিয়েছে। তখন কেউ বা কারা বলতে পারবেন যে এবার পালা বদলের পালা, এবার কুর্সির দাবিদার তরুণ প্রজন্ম। এই যে কারোর নিজেকে গুটিয়ে নেওয়া, আড়ালে চলে যাওয়া, শুধুমাত্র কয়েকটি জায়গায় ঘোরাফেরা করা, অর্থাৎ ফলাফলের দায়ভার নেব না। এটা একটা জিনিস প্রমাণ করে যে তৃণমূলের অনেকে বুঝতে পেরে গেছেন নির্বাচনের ফল খারাপ হবে, সেই খারাপ ফলের দায়ভার নিতে চাইছেন না। যাই দায়ভার হোক সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের হোক। তারপর প্রত্যাশা মতো ফল না হলে, 2019-এর তুলনায় ফল খারাপ হলে, তারাই তো বলতে শুরু করবেন যে এনাফ ইজ এনাফ, সামনের বিধানসভার ভোট, এখন নতুন প্রজন্মের হাতে তুলে দেয়া হোক ক্ষমতার ব্যাটন। তখন তৃণমূলের মমতাপন্থীদেরও এই প্রশ্নের উত্তর দেওয়ার মতো জায়গা খুব একটা থাকবে না। তারা রক্ষণাত্মক অবস্থানে চলে যাবেন, হয়তো অনেকে অবসরের গ্রহে চলে যাবেন। যেমন এখন থেকে কিছুটা আন্দাজ করে কেউ কেউ রাজ্যপাল হওয়ার জন্য বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে দরবার করছেন। তবে ফেব্রুয়ারি মাসে এজেন্সি যদি কোনো কঠোর পদক্ষেপ করে প্রভাবশালীদের
ক্ষেত্রে, যেমন হেমন্ত সোরেনের ক্ষেত্রে তারা করেছেন, শোনা যাচ্ছে কেজরিওয়ালের বিরুদ্ধে করবেন, তাহলে তৃণমূল সিঙ্গেল ডিজিটে নেমে যেতে পারে বলে অনেকে বলছেন। কারণ সেই আঘাত থেকে তৃণমূল ঘুরে দাঁড়াতে পারবে না। যারা ভোট করান, যারা ভোটের দিন দাপিয়ে বেড়ান, তারাও সংকুচিত হয়ে যাবেন যখন দেখবেন প্রভাবশালীরাই আর নিজেদের সুরক্ষিত রাখতে পারছেন না। প্রভাবশালীরা নিজেদের সুরক্ষিত না রাখতে পারলে আমচা চামচা বেলচাদের সুরক্ষা কিভাবে দেবেন? অটোমেটিক্যালি তারা বসে যাবেন বা সেই সক্রিয়ভাবে রাজনীতিতে থাকবেন না। তাই অনেক কিছু হতে পারে। এই সমস্ত প্রেক্ষিতকে বিচার করেই দেখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান মঞ্চের অনুপস্থিতি এবং তার ছকটা কি। আমি রাজনৈতিক প্রেক্ষাপটটা বিশ্লেষণ করলাম, অনুমান, বিটুইন দ্য লাইনস, তৃণমূলের বহু মানুষের সঙ্গে কথা বলে, যারা রাজনীতি সম্পর্কে খবরাখবর রাখেন তাদের সাথে কথা বলে এই ধারণাটা আমার তৈরি হয়েছে যে অভিষেক সুনির্দিষ্ট কিছু বার্তা বিভিন্ন মহলকে দেওয়ার জন্যই সচেতনভাবেই মমতার অবস্থান বিক্ষোভ কর্মসূচি থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছেন।